সবাইকে আমন্ত্রণ জানাই বঙ্গগাথার প্রথম পরিচ্ছেদে। আমার প্রথম গল্পের নাম তুতেনখামেনের দ্বিতীয় রত্ন। গল্পটি আমারই লেখা, স্বরচিত। শুরু করা যাক বঙ্গগাথার প্রথম গল্পের প্রথম পাঠ। পূর্ণিমার রাত, সারা শহর যেন জ্যোৎস্নার চাদর মুড়ে শুয়ে আছে। এমনিতেই ছোট শহর, কয়েক হাজার লোকের বাস। রাস্তাঘাটে কুকুরের ঘেউ ঘেউ আর বিড়ালের মেও ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। শুধু আরেকটি শব্দ ছাড়া, তিনজনের পদচালনার শব্দ। তাদের অনেক তারা, কিন্তু তারা যে আছে, তারা যে চলছে, সেটাই তারা কাউকে জানাতে চায় না। চকিত ও সন্তর্পণে পা চালিয়ে এই তিন মূর্তি যাবে শহরের শেষ প্রান্তের একটি রেস্তোরাঁয়। শহরের শেষ প্রান্তে, যেখানে ভালো লোকের খুব একটা আনাগোনা হয় না। কুলি, মজুর, রিক্সাওয়ালা, এদের দিন শেষের আড্ডাখানা এই জায়গাটা। স্বাদে মদ, মাংস এবং মেয়ে ছেলে সবই পাওয়া যায় স্বল্প মূল্যে। তিন মূর্তি যখন এই রেস্তোরাঁয় পৌঁছলো, তখন চাঁদও অস্তাচলের পথে। শীঘ্রই নতুন দিনের নতুন আশা নিয়ে সূর্যদেবের আবির্ভাব হবে। তিন মূর্তি রেস্তোরাঁয় প্রবেশ করে একটি নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে কোনো এক আগন্তুকের জন্য। একটু পরেই রেস্তোরাঁর দোতলা থেকে একজন মোটা সোটা, গোলগাল ধরনের, গায়ের কালো রং এর মধ্যে সাদা চোখ দুটি যেন প্রস্ফুটিত পদ্ম কোনো পানাপুকুরে। কিন্তু তার থেকেও উল্লেখযোগ্য সেটি হচ্ছে লোকটির হাসি মুখ। তার দাঁতগুলি অত্যন্ত রকমের সাদা। এই হাসিখুশি লোকটি এসে তাদের সামনে দাঁড়ায়। টেবিলে বসে একটা হাই তুলে বলে, অনেক রাত হইছে, আপনারা ভদ্রলোকের ছেলে, বাড়ি যান। যাবার সময় রেস্তোরাঁর বাইরে থাকা জবা গাছটার মাটিটা একটু খুঁড়ে দিয়ে যাবেন। এই বলে হাসি খুশি লোকটা উঠে পড়ে এবং পান্থশালা থেকে বেরিয়ে যায়। আমাদের তিনজন ভদ্রলোকও উঠে পড়ে এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে বাইরের জবা গাছটার সামনে দাঁড়ায়। পকেট থেকে ভোজালির মতো কিছু একটা বার করে। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর একটা বাক্স মতো বস্তু বার করে মাটির নিচ থেকে। তারপর বাক্সটা নিয়ে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিশিয়ে যায়। যদিও তারা চাইছিল না তাদের কাণ্ডকারখানা কারোর নজরে পড়ুক, কিন্তু একজোড়া চোখ সম্পূর্ণ ঘটনাটি লক্ষ্য করে, রেস্তোরাঁয় বসে এবং বাইরে থেকে। তারপর সেও ধীরে ধীরে এই তিনজনকে পিছু করতে শুরু করে। পল্লবদা রোজকার সকালের চা খেয়ে অফিস যাবার জন্য চানের তোড়জোড় শুরু করেছে। এমন সময় তার পরম প্রিয় বন্ধু সন্ময় এবং রাজু এসে হাজির। বড় খবর আছে পল্লবদা। সন্ময়, যে রাজু ও পল্লবের থেকে 2 বছরের ছোট, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। সে গণিতে পারদর্শী হলেও স্বভাব ও চরিত্রে এখনো কিশোরতা কাটেনি। অল্পতেই উত্তেজিত হয়ে যায়। কি খবর বল, পল্লবদা গম্ভীর মুখে বলল। তার কলেজ যাবার তাড়া আছে। সে পড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজে। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মিশরের রাজা দ্বিতীয় তুতেনখামেনের মহারত্ন, যেটা বহুকাল বাদে প্রফেসর গোমস আবিষ্কার করেছিলেন, সেটা কায়রো মিউজিয়াম থেকে খোয়া গেছে।
কবে? রাজু জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করল সন্ময়কে। রাজু রায় প্রত্নতত্ত্ববিদ, এশিয়াটিক সোসাইটির মেম্বার, মিশরীয় ইতিহাস নিয়ে পিএইচডি করেছে, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। গত পরশু, সন্ময় উত্তর দিল। এই তিন মূর্তির প্রথম পরিচয় একটি ক্যাফেতে। পল্লব ছুটিতে ঘুরতে গেছিল দার্জিলিংয়ে, রাজু তার অফিসের কাছে গেছিল সিটংয়ে, আর সন্ময় তার বান্ধবীকে নিয়ে ছুটি কাটাতে গেছিল কার্শিয়াংয়ে। তখন তিনজনের সাথে কেউ ছিল না। তিনজনেই একটা পুরনো ক্যাফেতে সেদিন চা খেতে গেছিল। শুধু চা খাওয়া না, সেই ক্যাফেটি অত্যন্ত পুরনো এবং ঐতিহাসিক। তার পুরনো ইতিহাস জানতেই প্রধানত এই তিন বন্ধুর আগমন। কারণ তিনজনের পেশা ভিন্ন হলেও নেশা কিন্তু এক। তাদের নেশা হলো ইতিহাস। যেখানেই কিছু পুরাতনের সন্ধান পায় এরা, সেখানে চুম্বকের মতো আকর্ষিত হয়। ক্যাফেটি বহুদিনের পুরনো। কথিত আছে স্বয়ং হিউয়েন সাং নাকি এই ক্যাফেতে বসে বিশ্রাম নিয়েছেন। এখন অবশ্য তখন অবশ্য ক্যাফে ছিল না, তখন একে বলা হতো প্রান্তশালা। কালের নিয়মে প্রান্তশালা হয়ে গেছে দার্জিলিং এর ওল্ড ক্যাফি হাউস। চারিদিকের পরিবেশ আমূল বদলে গেছে, বদলায়নি শুধু সদরদ্বারটা। সেই 1200 শতাব্দীর সদরদ্বার এখনো অটুট, তার উপরে খোদিত লেখাগুলি এখনো আগের মতো উজ্জ্বল। পান্থশালার আর সবকিছু বদলে গেলেও সদর দরজা বা খিলানটি এখনো অক্ষত আছে, আর তাই দেখেই পথ ভোলা এই তিন প্রতীক এসে পড়ে এই ক্যাফেতে। চা হাতে তিনজনেই গভীরভাবে গভীরভাবেই পর্যবেক্ষণরত ছিল। হঠাৎই সন্ময় বলে ওঠে, 1200 শতাব্দীর মনে হচ্ছে। পল্লব ও রাজু চমকে যায় প্রথমে, তারপর সদর্থক দৃষ্টিতে সন্ময়ের দিকে তাকায়। তিনজনেই একে অপরের দিকে হাত নাড়ে। ইতিহাসের ছাত্র নাকি? পল্লব জিজ্ঞেস করেন। না, গণিতের। আপনি? আমি প্রযুক্তিবিদ, কিন্তু ইতিহাসের প্রতি আমার অসীম আকর্ষণ। আমি কিন্তু ইতিহাসবিদ, ইতিহাসের অধ্যাপক, হেসে যোগদান করে রাজু। তাই নাকি? আমিও ইতিহাস ভক্ত, সন্ময় উত্তর দেয়। মানে পুরাণের রহস্য দেখলেই তার উদ্ঘাটনে আমি অত্যন্ত আগ্রহী হয়ে যাই। যেমন যেমন ধরুন, পিরামিড আসলে কে বানিয়েছে? মানে এত বড় বড় প্রস্তর খণ্ড এত দূর থেকে বয়ে এনে তাকে জায়গা মতো বসানো। তখনকার দিনে না ছিল ক্রেন, না ছিল জেসিবি, তাহলে পাথরগুলো অত উপরে তুললো কিভাবে? শর্মায় বলে চলে। তারপর যেমন ধরুন আমাদের দেশের চোলাদের যে মন্দিরগুলো, অত বড় মন্দির কিভাবে বানানো হলো প্রযুক্তির সাহায্য ছাড়া? এরকম ধরনের রহস্য উন্মোচনে আমি অত্যন্ত আগ্রহী। আমিও। পল্লব যোগদান করলো, সাথে রাজু। তারপর তারা তিনজনে সেই ক্যাফেতে গিয়ে শুরু করলো আলোচনা। সেই শুরু। 5 বছর ধরে তাদের এই বন্ধুত্ব আরো গভীর হয়েছে। যত তারা নিজেদেরকে বুঝেছে, তত তারা নিজেদের প্রতি এক অমোঘ আকর্ষণ অনুভব করেছে। এখন প্রতিদিনই তাদের আড্ডা হয়। তিনজনের বাসস্থানও এখন একই কমপ্লেক্সে। ইচ্ছে করেই একই কমপ্লেক্সে তারা ফ্ল্যাট কিনেছে। একসাথে তাদের ভালোই কেটে যাচ্ছে। কোন রত্নটা, সন্ময়? তুতেনখামের তো অনেক রত্ন। হ্যাঁ, বলছি শোনো। পরবর্তী ভাগ পরবর্তী পরিচ্ছদে বলা হবে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন। এটি আমার প্রথম উপস্থাপনা, বাংলায় গল্প বলা। গল্পটি ভালো লাগলে, গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আমি আবার এই গল্পটা নিয়ে বসবো। গল্পের পরবর্তী ভাগে কি হলো, কেন তুতেনখামেনের রত্ন দিয়ে এই তিনজন উঠে পড়ে লাগলো, তা নিয়ে
গল্প তার পথেই হবে। সুতরাং আজকের মতো এখানেই শেষ করলাম। আবার পরের সপ্তাহে একই দিনে একই সময়ে আমরা বসবো, আমরা গল্প শুনবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার এই প্রথম গল্প বা তার পরবর্তীকালে যত গল্প আছে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।